দশম শ্রেণীর জন্য ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ে আজ আমরা আলোচনা করব আইন অমান্য আন্দোলন পর্বে ভারতবর্ষের কৃষক আন্দোলন। তো আইন অমান্য আন্দোলন পর্বে ভারতবর্ষের কৃষক আন্দোলনের ব্যাপকতা শুধুমাত্র একটা অঞ্চল বা প্রদেশে ছড়িয়ে পড়েনি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আইন অমান্য আন্দোলন চলাকালীন সময়ে কৃষক আন্দোলন ছড়িয়ে পড়েছে। তো আজকে আমরা যে জায়গাটুকুতে আলোচনা সীমাবদ্ধ রাখব সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন পর্বে বারদৌলিতে যে অহিংস সত্যাগ্রহ শুরু হয়েছিল, সেই অহিংস সত্যাগ্রহর বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। অসহযোগ আন্দোলনের পরে গান্ধীর নেতৃত্বে পরিচালিত দ্বিতীয় গণ আন্দোলন হল সারা ভারতবর্ষব্যাপী আইন অমান্য আন্দোলন। এই আন্দোলন এর ক্ষেত্রেও গান্ধীজি অহিংসা নীতির ভিত্তিতেই আন্দোলন পরিচালনা করেছিলেন। লবণের মতো খুবই সাধারণ একটা বিষয়, যা মানুষের নিত্য ব্যবহার্য দ্রব্য, সেই বিষয়টাকে কেন্দ্র করে আন্দোলন শুরু হওয়াতে সাধারণ মানুষ এই আন্দোলনের সঙ্গে নিজেদের একটা সম্পর্ক তৈরি করতে পেরেছিল এবং এই আন্দোলনে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। স্বাভাবিকভাবেই কৃষক সম্প্রদায়ও এই আইন অমান্য আন্দোলনের সঙ্গে নিজেদেরকে যুক্ত করেছিল। এখন আইন অমান্য আন্দোলনের সময়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কৃষক আন্দোলন হয়েছিল এবং বিভিন্ন ব্যক্তিত্ব তাতে নেতৃত্বও দিয়েছিল। কিন্তু আজকে আমাদের আলোচনাটা আমরা সীমাবদ্ধ রাখব মূলত আইন অমান্য আন্দোলন পর্বে বারদৌলিতে যে কৃষক সত্যাগ্রহ হয়েছিল সেই সম্পর্কে। গুজরাটের সুরাট জেলার একটা অঞ্চল ছিল বারদৌলি। 1928 খ্রিস্টাব্দে এই বারদৌলিতে সত্যাগ্রহের আদর্শের ভিত্তিতে খাজনা বন্ধ বা রাজস্ব বন্ধ কে কেন্দ্র করে একটি আন্দোলন শুরু হয়েছিল, যে আন্দোলন বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত এবং যাতে নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং স্বয়ং মহাত্মা গান্ধী। তো প্রথমেই আমরা একটু দেখে নেব এই বারদৌলি সত্যাগ্রহ কেন হয়েছিল। আসলে 1920 থেকে 22 খ্রিস্টাব্দ এই পর্বে যখন অসহযোগ আন্দোলন চলছিল, সেই সময়েই গান্ধীজি বারদৌলি সত্যাগ্রহ শুরু করবেন এরকম একটা কথা চলছিল। কিন্তু অসহযোগ আন্দোলন পর্বে বারদৌলি সত্যাগ্রহ শুরু হয়নি। পরবর্তীকালে অসহযোগ আন্দোলন স্তিমিত হওয়ার পরে 1926 খ্রিস্টাব্দে তৎকালীন ব্রিটিশ সরকার বারদৌলি অঞ্চলে 30% খাজনা বৃদ্ধির একটা নির্দেশ দেয় এবং সেই নির্দেশকে কেন্দ্র করেই শুরু হয় বারদৌলি সত্যাগ্রহ। তাহলে বারদৌলি সত্যাগ্রহের প্রেক্ষাপট কিন্তু আইন অমান্য আন্দোলনের অর্থাৎ 1928
সালে যে বারদৌলি সত্যাগ্রহ শুরু হয়েছিল তার অনেক আগে থেকেই শুরু, এর প্রেক্ষাপট রচিত হয়েছিল। অসহযোগ আন্দোলনের সময় এই আন্দোলন গান্ধীজি শুরু করবেন ভাবলেও হয়তো নানা কারণে করা হয়নি। কিন্তু 1926 অর্থাৎ যখন কিনা অসহযোগ আন্দোলন স্তীমিত হয়েছে, অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছে, তারপরে সেখানে ব্রিটিশ সরকারের খাজনা বৃদ্ধি, মানে অস্বাভাবিক হারে খাজনা বৃদ্ধির প্রতিবাদে এই বারদৌলি সত্যাগ্রহ শুরু হয়। সাধারণত কংগ্রেসের সেই সময়ে একটা নীতি ছিল যে তারা কৃষক আন্দোলনকে সমর্থন জানাতো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই জমিদার বিরোধী কৃষক সংগ্রামকে কংগ্রেস অনুমোদন করত না। সম্ভবত এর একটা বড় কারণ ছিল কংগ্রেসের অনেক নেতাই তখন জমিদার গোষ্ঠী থেকে উঠে এসেছিল। তাছাড়া খাজনা পুরোপুরি বন্ধের আন্দোলনকে গান্ধীজিও আন্তরিকভাবে সমর্থন করতেন না, যদিও বারদৌলির ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছিল যে তিনি এইখানে অস্বাভাবিক খাজনা বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন অংশ নিয়েছিলেন। বারদৌলির অধিকাংশ অধিবাসী ছিল কুন্ডি ও পতিদার সম্প্রদায়ের কৃষকরা, যাদের হাতে জমির মালিকানা ছিল। এছাড়া এই অঞ্চলে বাস করত কপিল রাজ নামক একটা সম্প্রদায়, যারা বংশ পরম্পরায় কি করত, ক্ষেত মজুর হিসাবে কাজ করত কিংবা ভাগ চাষি হিসাবে কাজ করত। আর এরাই ছিল বারদৌলি অঞ্চলের জনসংখ্যার সিংহভাগ। তো এই সময়ে এখানে রাজস্ব বৃদ্ধি করার ফলে সমগ্র কৃষকদের কাছে জীবনযাত্রা নির্বাহ করা দুর্বিষহ হয়ে উঠেছিল। স্বাভাবিকভাবে আন্দোলন শুরু হয়েছিল। 1928 খ্রিস্টাব্দে বারদৌলির পতিদার, কুন্ডি এবং কপিল রাজ, অর্থাৎ যাদের জমির মালিকানা রয়েছে তারা এবং যারা সেই জমিতে ভাগ চাষ করে বা ক্ষেত মজুর হিসাবে কাজ করে, তারা সকলে মিলে একযোগে খাজনা বন্ধ আন্দোলন শুরু করেছিল। ফলে আন্দোলনটা অনেক বেশি শক্তিশালী বা জোরদার হয়েছিল। সরকার এই সমস্ত আন্দোলনকারীদের জমি জবরদস্তিমূলকভাবে দখল করে নিত কিংবা তাদের গৃহপালিত গবাদি পশু কেড়ে নিত। সরকার এই আন্দোলনকে নানা কৌশলে ভেঙে ফেলার চেষ্টা করেছিল। যেমন জনসংখ্যার বেশিরভাগ ছিল কপিলরাজ সম্প্রদায় এবং তারা ছিল ক্ষেত মজুর ও ভাগ চাষ। আগেই বলা হয়েছে সরকার এই শ্রেণীকে প্রলোভিত করেছিল যে তাদেরকে জমি দেওয়া হবে, কিন্তু ব্রিটিশদের ষড়যন্ত্র বা এই কপিলরাজ সম্প্রদায় বুঝতে পেরেছিল এবং তারা কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। তো ব্রিটিশ সরকার কখনো জাতপাত ব্যবহার করে, কখনো জমির প্রলোভন দেখিয়ে এই বারদৌলি আন্দোলনকে দুর্বল করতে চেয়েছিল। ঠিক সেই সময় প্যাটেল এবং আঞ্চলিক নেতারা এই আন্দোলনের ঐক্য বা এই আন্দোলনকে আরও সুসংহত করার চেষ্টা চালিয়ে যান এবং কপিলরাজ সম্প্রদায়ের সঙ্গে গান্ধীজির আলাদা করে যোগসূত্র গড়ে তোলেন, যে ক্ষেত্রে প্যাটেলের একটা বড় ভূমিকা ছিল। তাছাড়া কপিলরাজদের জীবনযাত্রার সঙ্গে গান্ধীজির জীবনযাত্রার একটা মিল ছিল, ফলে কপিলরাজ সম্প্রদায় গান্ধীজির সঙ্গে একটা আত্মিক যোগাযোগে যুক্ত হয়।
ফলে আন্দোলন আরও বেশি সুসংহত হয়। এই সময় দৈনিক সত্যাগ্রহ পত্রিকাতে কৃষক ও কৃষি মজুরদের ঐক্য বজায় রাখার জন্য জোরদার প্রচার করা হয়। বারদৌলির এই সত্যাগ্রহ আন্দোলন সারা ভারতবর্ষে পরিচিতি লাভ করে। বিভিন্ন স্থান থেকে চাঁদা তুলে আন্দোলনকারীদের সহযোগিতা করা হয়। বামপন্থী শ্রমিক সংগঠনও এই বারদৌলি সত্যাগ্রহকে সমর্থন জানিয়েছিল। বারদৌলির আন্দোলনের সঙ্গে বারদৌলির সঙ্গে বোম্বাইয়ের শ্রমিক আন্দোলন একটা মিলেমিশে একাকার হয়ে যায়। এই সময় সরকার বারদৌলি আন্দোলনকে স্তিমিত করার জন্য একটা তদন্ত কমিটি গঠন করেছিল এবং সেই তদন্ত কমিটি এই অঞ্চলের রাজস্ব বৃদ্ধির ব্যাপারটিকে ত্রুটিপূর্ণ বলে স্বীকার করে নিয়েছিল। শেষ পর্যন্ত বারদৌলির বাড়তি যে রাজস্ব, অর্থাৎ যে রাজস্ব বৃদ্ধি করা হয়েছিল সেটা কমিয়ে দেওয়া হয়। সমগ্র গুজরাট ও মহারাষ্ট্র জুড়েই বল্লভভাই প্যাটেল এই রাজস্ব সংক্রান্ত বিষয়ে একটা প্রচার চালিয়েছিলেন। সরকার রাজস্ব সংক্রান্ত সংশোধন স্থগিত রেখেছিল। এভাবে 1940 খ্রিস্টাব্দ পর্যন্ত বারদৌলিতে অন্তত খাজনা বৃদ্ধি করা হয়নি। সেই দিক থেকে বলা যেতে পারে বারদৌলির আন্দোলন অনেকটাই সফল হয়েছিল। এবার আমরা আরেকটু বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে বারদৌলি আন্দোলনে গান্ধীজির ভূমিকা কী ছিল। আসলে 1928 খ্রিস্টাব্দেই বারদৌলিতে গান্ধীজি নিজে এসে আন্দোলন পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বারদৌলিতে গান্ধীজির এই অংশগ্রহণ তার রাজনৈতিক জীবনে নতুন তাৎপর্য বহন করে নিয়ে এসেছিল। তিনি অসহযোগ আন্দোলনের পরে যে রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন বারদৌলি থেকে, সেটা আবার নতুন করে শুরু হয়েছিল। সবচেয়ে বড় কথা, বারদৌলি কৃষক আন্দোলন সফল হয়েছিল এবং এই আন্দোলন এর সঙ্গে গান্ধীজি যুক্ত হয়ে সেই আন্দোলনের সাফল্যের ভাগিদারও তিনি হয়েছিলেন। বারদৌলি সত্যাগ্রহতে গান্ধীজির পাশাপাশি অন্যান্য যারা নেতৃত্ব দিয়েছিলেন, গান্ধীবাদী নেতা কল্যাণজি মেহতা, তারপর কুনবরজি মেহতা, সর্দার বল্লভভাই প্যাটেল, এরা সকলেই এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের গুরুত্ব বা তাৎপর্যটা কী ছিল? বারদৌলি সত্যাগ্রহ প্রকৃতপক্ষে একটা আঞ্চলিক আন্দোলন ছিল, কিন্তু এই আঞ্চলিক আন্দোলন শেষ পর্যন্ত জাতীয় স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এবং এটা সর্বভারতীয় পরিচিতি পেয়েছিল। বারদৌলি সত্যাগ্রহ যেহেতু সফল হয়েছিল, তাই অসহযোগ আন্দোলনের পরে কংগ্রেস যে মনোবল হারিয়েছিল সেটা আবার ফিরে পেয়েছিল। বারদৌলি সত্যাগ্রহের সাফল্যের ফলে কংগ্রেস কৃষকদের মধ্যে তার জনপ্রিয়তা বৃদ্ধি করতে পেরেছিল। তাছাড়া বারদৌলি সত্যাগ্রহকে সমর্থন জানিয়ে যে সমস্ত সরকারি কর্মচারীরা প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছিল, তাদেরকে ব্রিটিশ সরকার পুনর্বহাল করতে বাধ্য হয়েছিল। যে সমস্ত কৃষকদের থেকে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল, তাদেরকে পুনরায় সম্পত্তি ফেরত দেওয়া হয়েছিল। অসহযোগ আন্দোলনের ব্যর্থতার স্মৃতি
গান্ধী সহ কংগ্রেস সকলে ভুলে যায় এবং গান্ধীজি পুনরায় অবিংশবাদী নেতৃত্বে পরিণত হয় এবং কংগ্রেসই যে ভারতের জাতীয় আন্দোলনের মূল পরিচালিকা শক্তি সেটা প্রমাণিত হয়।